আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে থেকে আমি আপনাদের যে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো আমরা প্রতিটা অধ্যায় পার্ট বাই পার্ট আলোচনা করব যাতে ভিডিওটা বড় না হয়। তো আজকে আমি আপনাদের যে গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট 1 আলোচনা করছি অর্থাৎ প্রথম ভিডিও। দেখেন বলছে কি অধ্যায় 1, অধ্যায়ের নাম কি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো আমাদের দেখেন, তো যে মূল বিষয় সে মূল বিষয়টা আমাদের জানা লাগবে যে প্রাচীন কালের মানুষের গণনা পদ্ধতি ছিল। দেখেন প্রাচীন কালে তো আমাদের এত এরকম যেভাবে আমরা অঙ্ক এখন গণনা করি এভাবে তো ছিল না। তো প্রাচীন কালের মানুষের যে গণনা পদ্ধতি ছিল সেটা হলো বিভিন্ন প্রতীকের সাহায্যে, তারা বিভিন্ন প্রতীকের সাহায্যে গণনা করত সমান আকারের একই বস্তু বা কাঠির সাহায্যে। তাহলে যখন দিয়ে তারা একই ধরনের কোনো কাঠি বা বস্তু দেখতো তখন সেগুলো নিয়ে গণনা করতো। মাটিতে বা পাথরে দাগ দিয়ে তারা কি করতো, গণনা করতো। তো দেখেন অঙ্কপতন এর সংজ্ঞাটা আমাদের জানা লাগবে যে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলা হয়। এটা আমাদের অনেক সময় এমসিকিউতে আসে। তাহলে কি অঙ্কপতনটা কি, যে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপতন বলে। দেখেন পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয়, অর্থাৎ অঙ্কপাতনে কেবলমাত্র 10টি প্রতীকই ব্যবহৃত হয়। তাহলে পাটিগণিতে মোট কয়টা আমাদের প্রতীক আছে? 10টি। এই এই অঙ্কপাতনে কেবলমাত্র এই 10টি প্রতীক কি করা হয়, ব্যবহার করা হয়। তো প্রতীকগুলো হলো কি দেখেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা জানি। আর এগুলোকে কি বলা হয়, অঙ্ক বা সংখ্যা বলা হয়। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এদেরকে কি বলা হয় বলেন তো, অঙ্ক বা শূন্য বলা হয়। এটা একটা এমসিকিউ। যদি কোনো সময় আসে যে 0 থেকে 9 পর্যন্ত এদেরকে কি বলা হয়, তাহলে কি বলবেন বলেন তো, অঙ্ক বা সংখ্যা বলা হয়। ওকে, আশা করি মনে থাকবে আপনাদের। তারপরে দেখেন, এখন দেখেন 0 থেকে 9 পর্যন্ত এদেরকে কি বলছে, অঙ্ক বা সংখ্যা। এখন দেখেন যে এদের মধ্যে কিছু সার্থক অঙ্ক আছে এবং একটা আছে কি অভাব জ্ঞাপক অঙ্ক। তো শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত যা আছে সেগুলোকে বলবো আমরা সার্থক অঙ্ক, ঠিক আছে? তো শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত যা সেগুলোকে আমরা বলবো কি বলেন তো, সার্থক অঙ্ক। অর্থাৎ এগুলো নিজস্ব কি আছে, মান আছে। এগুলো একাই একটা মান বহন করতে পারে। বাট শূন্য এর নিজস্ব কোনো কি নাই, মান নাই। কি নাই, মান নাই। এটা অভাব জ্ঞাপক অঙ্ক, অর্থাৎ যে কারো সাথে বসে অনেক কিছু পূরণ করে, অর্থাৎ তার অভাবটা পূরণ করে। যেমন এখানে 1 আছে, 1 এর সাথে যদি আমরা শূন্য দিই তাহলে কত হয়ে যাবে বলেন তো, 10 হবে। তাহলে এখানে 1 ছিল, এই 1 এর সাথে যদি আমরা এখানে যে শূন্যটা বসাই দিই তাহলে কি হয়ে গেল, 10 হলো। কিন্তু এই শূন্যর প্রথমে কি ছিল না, কোনো প্রকার ভ্যালু ছিল না। কিন্তু সে 1 এর সাথে বসা সে কি করলো, 10 করলো। অর্থাৎ সে 10টা করলো। এটাকে বলছি আমরা কি, অভাবজ্ঞাপক অঙ্ক। অথবা ধরেন যেখানে কত আছে, 9 আছে। এখন 9 তো একটা সার্থক অঙ্ক, তাই না? এত মান আছে। শূন্য তো কোনো মান নাই। এখন এই শূন্যটা যদি 9 এর সাথে বসে তাহলে দেখেন কত হয়ে যাচ্ছে, 90 হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা অভাব পূরণ করছে। সহজভাবে যদি আমরা বুঝি তাহলে 1 থেকে 9 পর্যন্ত হলো আমাদের কি সার্থক অঙ্ক, এবং শূন্যটা হলো আমাদের কি অভাবজ্ঞাপক অঙ্ক। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন যে সংখ্যা প্রকাশের বহুল ব্যবহৃত রীতি, যে সংখ্যা প্রকাশের বহুল ব্যবহৃত কি হয় রীতিসমূহ আছে। যেমন ডেসিমেল বা 10 ভিত্তিক পদ্ধতি। তাহলে কি ডেসিমেল বা 10 ভিত্তিক পদ্ধতি, বাইনারি বা 2 ভিত্তিক পদ্ধতি, অক্টাল বা 8 ভিত্তিক পদ্ধতি। অর্থাৎ ডেসিমেল যেটা সেটাকে আমরা 10 বুঝি, বাইনারি সেটা হলো কি 2, অক্টাল সেটা 8, আর হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক, ঠিক আছে? যেটা হেক্সাডেসিমেল সেটা 16 ডিসিমেল। তো আমাদের এই শ্রেণীতে দেখেন, এই শ্রেণীতে আমরা মূলত ডেসিমেল বা 10 ভিত্তিক সম্পর্কে আলোচনা করব। এগুলো হচ্ছে আপনাদের, এগুলো পরবর্তীতে আপনি জানবেন এই যে এগুলো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো যে এটা নিয়ে, তো ডেসিমেল বা 10 ভিত্তিক, ঠিক আছে? এটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো দেখেন, ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সংখ্যার সর্বাপেক্ষা ডানের অঙ্ক তার নিজস্ব মান প্রকাশ করে। তাহলে কি বলছে যে
যে সংখ্যার সর্বাপেক্ষা দানের অঙ্ক তার নিজের সমান প্রকাশ করে একে একক স্থানীয় মান বলে। অর্থাৎ ধরেন যে এখানে কিছু একটা সংখ্যা আছে, ধরেন যে এখানে 1, 2, 3, এই তিনটা আমি সংখ্যা লিখলাম। তো দেখেন এই যে এটা কি সর্বডান না, মুছে দিই, কেমন হয়ে গেছে আর কি। আবার লিখছি, দেখেন দেখেন আবারও লিখছি আমি। এটা হলো 1, এটা 2, এটা কি আমাদের 3 সাপোজ ধরলাম। এখন দেখেন যে সংখ্যা সর্বডান বলতে কোনটা, সর্বডান মানে কি এটা না, তাহলে এটা কি একক স্থানীয় মান, অর্থাৎ এটা যা মান ছিল তাই, তার মানে কি এটা 3 ছিল, 3ই হবে একক স্থানীয় মান, আমরা জানি। এখন দেখেন ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক অথবা তথা দশক স্থানীয় অঙ্ক তার নিজস্ব মান 10 গুণ প্রকাশ করে, তার নিজস্ব মান কি করে 10 গুণ প্রকাশ করে। তাহলে দেখেন এটা কি, এটাই সর্বধনের, ডান দিক থেকে এটা কি হবে দ্বিতীয়, এই অঙ্কটা আমাদের কি হচ্ছে দ্বিতীয়। তো দেখেন এই দ্বিতীয়টার মান কত 2, কিন্তু কি বলছে 10 গুণ প্রকাশ করবো, অর্থাৎ 2 গুণিত কত বলেন তো, 2 গুণিত 10, ওকে, তা 10 গুণ প্রকাশ করবে। সেম ভাবে দেখেন যে কি বলছে ডান দিক থেকে তৃতীয় অঙ্ক তথা শতক স্থানীয় অঙ্ক দ্বিতীয় স্থানে মানের 10 গুণ বা নিজস্ব মানের শতগুণ প্রকাশ করে, ওকে। তাহলে বলছে দেখেন যে ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, তাহলে কি ডান দিক থেকে 3 নাম্বার না, তাহলে এটা হচ্ছে নিজের স্থানের কত শতগুণ প্রকাশ করে, অর্থাৎ 1 তার সাথে কত বলেন 100, অর্থাৎ সে 100 গুণ প্রকাশ করে, ওকে। তাহলে তিনটা কথা সহজে বুঝতে পারছেন আপনারা কি লেখা আছে, যে সংখ্যার সর্বাপেক্ষা ডানের অঙ্ক তার নিজস্ব মান প্রকাশ করে একে একক স্থানীয় অঙ্ক বলা হয়। এই যে দেখেন এটা কি, এটা হচ্ছে একক স্থানীয় মান। বলছে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক তথা দশক স্থানীয় অঙ্ক তার নিজস্ব মান 10 গুণ প্রকাশ করে। অর্থাৎ দেখেন এটা ডান দিকের প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, তার নিজস্ব মানে কি করবে সে 10 গুণ প্রকাশ করছে, এটা 2, তার সাথে কত গুণ 10 গুণ প্রকাশ করছে। ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, দেখেন ডান দিক থেকে তৃতীয় অঙ্ক তথা শতক স্থানীয় অঙ্ক দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা নিজস্ব মানের শতগুণ। তা দ্বিতীয় স্থানের মানের 10 গুণ আপনাদের ঝামেলা করা দরকার নেই, আপনারা জাস্ট কি করবেন যে নিজস্ব মানের যে শতগুণ সেটা দেখবেন। তো নিজস্ব মান কত তার 1, সাথে কত 100। দেখেন কি বলছে, এভাবে কোন সংখ্যার সর্বডান হতে বাম দিকে সরতে থাকলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায় এবং একটি নির্দিষ্ট সংখ্যার বিভিন্ন স্থানের অঙ্কসমূহের মানের এই তারতম্যকে ওই নির্দিষ্ট সংখ্যার ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। আশা করা যায় বুঝতে পারছেন। তো এটা আমাদের 1 নম্বর গেল। দেখেন যে 2 নম্বর যে পেজটা আছে, দেখেন একটা উদাহরণ দেখে আমরা ক্লিয়ার হয়ে যাব। তার উদাহরণ কি বলছে যে এই সংখ্যার মোট 3টি অঙ্ক আছে, সর্বডানে 2, সর্বডান হতে দ্বিতীয় স্থানে 3 এবং তৃতীয় স্থানে 5। তাহলে দেখেন যে এই যে অঙ্ক কি 2, 3, 5, অর্থাৎ সর্বডানে কি আছে দেখেন 2, 3, 5। তো সর্বডানে আমাদের কি আছে দেখেন, সর্বডানে আছে 2, তারপর আছে কি 3, তারপর আছে কি 5। তারপর জানি কি দেখেন যে 2 এর ঘরের মান কি 1, তাহলে দেখেন প্রথম স্থানে আছে বিধায় তার মান প্রথম স্থানে আছে বিধায় তার মান কত 1 হবে, তাহলে 2 গুণন 1 সমান 2। এই 3 দেখেন ডান থেকে দ্বিতীয় আছে, তার মানে কি সে 10 গুণ। দ্বিতীয় স্থানে আছে বিধায় তার মান কত 3 গুণন 10, তাই 30। আর 5 একটু দেখালাম 3 নম্বর স্থানে কি থাকবে শতগুণ, তাহলে তৃতীয় স্থানে আছে বিধায় তার মান কি 100, অর্থাৎ শতগুণ। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখেন আমরা 532 পাচ্ছি, ওকে। এই যে এই সবগুলো যদি আমরা যোগ করি 500, 530, 530 আর 2 কত 532। এখন যদি ধরেন যে এখানে আরেকটা মান থাকে সেক্ষেত্রে কি হবে, তাহলে এটা কি 1 বাড়ছে, এটা 10 বাড়ছে, এটা 100 বাড়ছে, তাহলে এটা কত বাড়বে বলেন তো 1000 বাড়বে। তারপরে কি অযুত, তারপরে লক্ষ, এভাবে বাড়তে থাকবে। তো দেখেন পরের উদাহরণটা, যেখানে কি এটা একক, দশক, শতক, হাজার, সহজে বুঝাই। তাহলে এটা একক মানে কি 1, দশক মানে কি 10, শতক মানে কি 100 এবং হাজার মানে কি 1000 আর কি। তো দেখেন যে কি 5, এই 5 এর সাথে কি 1 গুণ, তাহলে 5, 4 এর সাথে কত 10 গুণ, তাহলে কত 40, 8 এর সাথে কত বলেন 100 গুণ, তাহলে 800, 7 এর সাথে করে কত হবে 1000 গুণ, এই যে 7, সবগুলো যোগ করলে আমরা এই দেখেন এই মানটা আমরা পাই। তো আশা করা যায় আপনারা খুব সহজেই এই
উদাহরণ দ্বারা বুঝতে পারছেন এবং আশা করি আপনাদের মান সমস্যা হবে না। তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি একটা টাস্ক দিচ্ছি আপনাদেরকে, যে এটার মান কত হবে। 2 3 4 5 দেখেন যে এটা হচ্ছে কত হবে, আপনাদের এটা লিখবেন যে এটা কত, একক স্থানের মান কত, দশক স্থানের মান কত, শতক স্থানের মান কত এবং কি সহস্র বা হাজার স্থানের মান কত, এটা আপনারা একটু লিখবেন। ওকে, তো এটা আপনারা কমেন্টে লিখবেন যদি আপনারা এটা বুঝতে পারেন। এখন দেখেন যে দেশীয় গঠন রীতি আর কি, দেশীয় যে গঠন রীতি সেটা আমরা দেখব। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকে যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। অর্থাৎ একটু আগে আমি যে কথাটা বললাম যে এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকে যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। ১ থেকে কোটি পর্যন্ত স্থানগুলো ঘরকে নিচে অনুযায়ী সাজানো হলো। তাহলে দেখেন যে ১ থেকে যে কোটি পর্যন্ত সেখানে আমাকে সাজানো হলো। এই দেখেন সব প্রথমে যা থাকে সেটাকে আমরা কি, সব প্রথম ঘরে যে থাকে সেটা কি একক, দ্বিতীয় ঘরে সেটা দশক, তৃতীয় ঘরে থাকে সেটা শতক, চতুর্থ ঘরে দেখেন হাজার, পঞ্চম হাজার, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম মিলে কি হবে আমাদের হাজার হয়, ষষ্ঠ এবং সপ্তম মিলে কি হয় লক্ষ হয়, অষ্টম হলে কোটি। দেখেন কোটি ঘরের বাম দিকের সব অঙ্কের কোটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয়। নিযুত ও লক্ষ ঘরের মিলিয়ে পড়তে হয়, নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ এই দুটা কি একসাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ নিযুত এবং লক্ষ যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, লক্ষ হবে। অযুত ও হাজার ঘর মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ অযুত এবং হাজার ঘর আমাদের কি মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ আমরা বুঝাই জিনিসটা আমি, যে ধরেন যেখানে আছে ১ ২ ৫ ৩ ১, তাহলে দেখেন আপনি যদি আলটিমেটলি চিন্তা করেন তাহলে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে আমরা কিভাবে পড়বো যে এক অযুত হচ্ছে ২৫,০০০ বা এক এক অযুত ২,০০০, ৫০০, ৩১, এভাবে কি পড়বো আমরা? এভাবে পড়বো না, তাই না? কারণ কি আমরা দেখেন এটা কি একক জানি আমরা, একক স্থানে কি আছে ১, এটা কি দশক স্থানে তাই ১০, এটা কি শতক স্থানে শতক, কিন্তু দেখেন এটা হাজার এবং অযুত। আমরা একটু আগে দেখলাম যে হাজার এবং অযুত মিললে কি হয়, হাজার পড়তে হয়। তার মানে এই দুইটা ঘরকে আমরা কি করবো, একটাই করবো। এই দুইটা ঘরকে যদি একটা পড়ি তাহলে দেখেন কি হবে, এটুকু সম্পূর্ণটা একটা ঘর, অর্থাৎ হাজার এবং অযুত, তাহলে কি এটা হলো ১২,০০০। তাহলে এটা কি পুরোটাই কি ১২,০০০। আর এটা তো আমাদের ৩ নং, তো আমার কি শত, তো আমার ৫০০, তাহলে ১২,৫০০, আর এটা কি দশক, তারপর কি ৩১, ১২,৫৩১। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই।